জয় মোহনবাগান। গতকাল সাহাল যে গোলটা করলো, সেই গোলটা করার পর পেনাল্টি বক্সের বাইরে থেকে আরও 20 গজ দূর থেকে যে বলটা লব করলো, লব করে ডিপ করে গোলকিপারের মাথার উপর দিয়ে ডিপ করে গোলে ঢুকলো ক্রস পিসের ঠিক কোনা দিয়ে, সেই গোলটা আগের দিনের লিস্টনের গোলটা অনেকটা এক ধরনের, কিন্তু সাহালে গোলটাকে আমি লিস্টনের গোলের চেয়েও বেশি করে এগিয়ে রাখবো। এবং সবচেয়ে সর্বোপরি যেটা হচ্ছে, এই ওয়ার্ল্ড ক্লাস গোলটা করার পরও সাহালের মধ্যে কিন্তু কোনো উচ্ছ্বাস দেখলাম না। খালি সাহাস গোলটা করার পর যখন গ্যালারির দিকে দৌড়ে এলো, সাইড লাইনের দিকে দৌড়ে এলো, সাহালের হাতটা খালি আকাশের দিকে তুলেছিল এবং কাউকে যেন কোনো কিছু একটা ইন্ডিকেট করার চেষ্টা করছিল, কাউকে কিন্তু যেন কিছু একটা পয়েন্ট করার চেষ্টা করছিল। আমরা যারা মোহনবাগান সমর্থক, আমাদের এটা বুঝে নিতে অসুবিধা নেই। সাহালের যেই হাত তোলা, সেই আঙুলের পয়েন্টিংটা, ওটা কিন্তু অনেক কিছু বুঝিয়ে দিয়ে গেল মোহনবাগান ম্যানেজমেন্টকে। ওই হাত তোলাটা অনেক কিছু বুঝিয়ে দিল কিন্তু মোহনবাগানের কোচকে, এবং অবশ্যই করে দর্শকদের আবেগকে। যারা মাঠে ছিলাম আমরা তারা শুনেছি যে যখন ম্যাচের মোহনবাগান 1 গোলে হারছে, ঠিক সেই সময় পুরো মাঠ কিন্তু চেঁচাচ্ছিল উই ওয়ান সাহাল, উই ওয়ান সাহাল। বিশেষ করে C2 গ্যালারি থেকে যেভাবে উই ওয়ান সাহাল, উই ওয়ান সাহালের আওয়াজ আসছিল, সেই সময় দাঁড়িয়ে কোচের কিন্তু সাহালকে নামানো ছাড়া আর কোনো উপায় ছিল না। এবং সাহালকে নামানোর সাথে সাথেই কিন্তু মিরাকেলটা হলো। সার্জিও লোবেরা সাহালকে যে এতদিন ধরে সাইড লাইনে বসিয়ে রেখে দিয়েছিলেন, সাহাল তার যোগ্য জবাব দিল। এবং সার্জিও লোবেরাকে এবার করে আবার নতুন করে চিন্তাভাবনা করতে হবে যে সাহালকে নিয়ে উনি কী চিন্তাভাবনা করছেন, সাহালকে উনি কোন জায়গাটা খেলাবেন। ম্যাচের মেন অ্যানালিসিস, সাহালের কথাটা প্রথমে বলেইলাম, কারণ সাহালের এই সাবজেক্টটা কভার করা খুব দরকার ছিল। মোহনবাগানের আবেগ সাহালের সাথে জড়িয়ে আছে। এবার আসি ম্যাচের রিভিউতে। গতকালের ম্যাচে মোহনবাগানের যে স্ট্রাকচার তৈরি করা ছিল, আমি জানি না রবসানকে কেন মাঝখান থেকে খেলালো। রবসান তো একজন উইঙ্গার, রবসানকে একটা 10 নম্বরের জায়গা দিল, কিন্তু 10 নম্বরের জায়গায় কিন্তু আমার মনে হয় না রবসান সেই এফেক্টিভ এবং খুব এফেক্ট কিন্তু দেখাতে পারলো না। হ্যাঁ, ফার্স্ট গোলটা যেটা জেমি করলো সেটা রবসানের পাশ থেকেই করেছে, কিন্তু তার সত্ত্বেও আমার মনে হয় যে রবসানকে কিন্তু সেইভাবে রবসানকে কিন্তু সেইভাবে ইউটিলাইজড হচ্ছে না, কিংবা রবসানকে নিয়ে কিন্তু সেইভাবে খেলানো যাচ্ছে না। এটা হচ্ছে প্রথম ব্যাপার। রবসানকে নিয়ে কিন্তু মোহনবাগানের চিন্তাভাবনা করার সময় এসেছে, যে বিশেষ করে সার্জিও লোবেরার চিন্তাভাবনা করার সময় এসে গেছে যে রবসানকে কীভাবে খেলাবে, কীভাবে ইউজ করবে। এবং রবসানের ফর্মটা, রবসানের ইনজুরির আগে রবসানের যে ফর্ম ছিল, যে ড্রিবল ছিল, যেভাবে কাটাতো, বল কাটিয়ে গোলে ঢুকছিল যে একটা দুটো ম্যাচে, সেই একটা দুটো ম্যাচে রবসানের সেই ড্রিবলগুলোর পর থেকে এখন কিন্তু রবসানকে কিন্তু পুরোই অফ ফর্মে দেখা যাচ্ছে, যেটা কিন্তু বাধ্যতামূলক নয়। টোটাল ম্যাচের যদি এবার রবসানের পরে যদি টোটাল ম্যাচের অ্যানালিসিস করি, মোহনবাগানের ডিফেন্সে প্রথমেই কিন্তু 10 থেকে 12 মিনিটের মাথায় কিন্তু অ্যালবার্টো রড্রিগেজের বেরিয়ে যাওয়াটা কিন্তু একটা বড় ঝটকা ছিল, আনডাউটেডলি। এটা কিন্তু অস্বীকার করানোর জায়গা নেই। অ্যালবার্টো রড্রিগেজ ইনজিউরি হলো বাজেভাবে, এবং অ্যালবার্টো রড্রিগেজের ইনজিউরি হওয়ার ফলে যখন অ্যালবার্টো বেরিয়ে যাওয়ার পরে তখন বাধ্য হয়ে মনবীর সিংকে তুলে নিতে হলো, কারণ মনবীর সিংয়ের জায়গায় ওইখানে দিমিত্রি পেট্রাডাসকে নামাতে হলো। এবং অ্যালবার্টোর একজন ফরেনার, অ্যালবার্টো বেরিয়ে যাওয়ার জন্য একটা ফরেনারকে নামালো দিমিত্রি, এবং অবশ্যই করে ডিফেন্সটাকে শক্তিশালী করার দরকার ছিল, ডিফেন্সে নামালো মেহতাবকে, এবং সেখানে স্কেপগোট হলো মনবীর সিং। এটা কিছু করার ছিল না সার্জিও লোবেরাকে এটাই করতে হতো, এখানে কোনো ডিফেন্স নেই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে ওই জায়গায় দাঁড়িয়ে যদি দিমিত্রি পেট্রাডাস যখন পুরো অফ ফর্মে, দিমিত্রি পেট্রাডাসকে দেখলাম 12 মিনিটের মাথায় মাঠে নেমে পুরো ম্যাচটাকে খেললো, একটা ঠিক করে বল গ্যাদার করতে পারলো না, বল নিয়ে, হ্যাঁ ওকে কর্নার দিয়ে ওকে করতে দেওয়া হয়নি, কিংবা ওকে বারণ করা হয়েছিল। কর্নার কী হয়েছে আমি জানি না, কর্নার ওকে করতে বারণ করে দেওয়া হয়েছে, কর্নারও করেনি। একটা বল রিসিভ করতে পারছিল না, বল নিয়ে দৌড়তে পারছিল না, মানে পুরো যে 80 মিনিট মাঠে ছিল সেই 80 মিনিটে ডাহা ফেল হচ্ছে দিমিত্রি পেট্রাডাস। একটা অফসাইড পজিশনে গোল করলো, ক্লিয়ার কাট অফসাইড পজিশনে একটা গোল করলো, এছাড়া দিমিত্রি পেট্রাডাসের কোনো ভূমিকা নেই। এবং যে বলটা, যে লাস্ট উইনিং গোলটা যেটা কামিংস করলো, সেই গোলটাতেও কিন্তু ফ্রি কিকটা নিতে গেছিলো দিমিত্রি, এবং দিমিত্রি যদি ফ্রি কিকটা নিত গোলটা কিন্তু হতো না। কারণ দিমিত্রি যে ফ্রি কিকের স্ট্যান্ডার্ড এখন যত দিন যাচ্ছে, সেই স্ট্যান্ডার্ডের দিমিত্রিকে কিন্তু ফ্রি কিকের জায়গায় এখন আর সে নেই।
কাজে ডিমিট্রিকে নিয়ে কিন্তু এবার চিন্তাভাবনা করার সময় এসছে যে সার্জিও লোবেরা ওকে কীভাবে ইউজ করবে। নাম্বার 2, মাঝ মাঠে আপুইয়া ছিল না। আপুইয়া একটা বড় ফ্যাক্টর। আপুইয়া কিন্তু খেলাটা নিচ থেকে তৈরি করে, কারণ আমাদের টিমে কিন্তু এখন গ্রেগ স্টুয়ার্টের মতো প্লেয়ার নেই। যেহেতু গ্রেগ স্টুয়ার্টের মতো প্লেয়ার নেই, নিচ থেকে কিন্তু আপুইয়া এবং থাপাই কিন্তু খেলাটাকে তৈরি করে। কিন্তু আপুইয়া ছিল না, কিন্তু আপুইয়ার রিপ্লেসমেন্ট হিসেবে যাকে নামানো হলো সেই টাংরি। টাংরিকে নামানো হলো। টাংরি ইজ নট আ প্লেয়ার অফ 90 মিনিটস। টাংরি কিন্তু ওপেন করার প্লেয়ার নয়। টাংরি কি হচ্ছে শেষ 10 মিনিট, শেষ 15 মিনিট, শেষ 20 মিনিটের প্লেয়ার, যে ট্যাকেলে যাবে, যে যখন টিম লিড করবে, ডিফেন্স করতে হবে, সেই সময় অপোনেন্টের প্লেয়ারগুলোকে, অপোনেন্টের উইঙ্গারগুলোকে, অপোনেন্টের মাঝমাঠগুলোকে, অপোনেন্টের স্ট্রাইকারগুলোর সঙ্গে ট্যাকেলে যাবে। টাংরি মাঝমাঠে আপুইয়ার পজিশনটা নিয়ে মিজারেবলি ফেল করলো, যার ফলে টাংরিকে মাঠে বহুক্ষণ ধরে রেখে বাধ্য হয়ে লাস্টের দিকে তুলে নিতে হলো। টাংরি ফেল করলো। আর টাংরিকেও আমি দোষ দেবো না, কারণ টাংরিও তো সাইড লাইনে বসে বসে পুরো মরচে পড়ে গেছে। এটা গেল টাংরি। নেক্সট অবশ্যই আপুইয়ার আপুইয়ার অভাবটা তো ভীষণভাবে ধরা পড়ছে। নেক্সট হচ্ছে মাঝমাঠে রবসানকে নিয়ে আমরা আলোচনা করেছি, আর ডিমিট্রিকে নিয়েও আমরা আলোচনা করলাম। ডিফেন্স এত নড়বড়ে কেন? শুভাশিস বোস, দেখুন শুভাশিস বোস এমন একটা প্লেয়ার, যেদিন ভালো খেলবে, যেদিন এমন ভালো খেলে দেবে না, মানে ওর ধারে কাছে কেউ দাঁড়াতে পারবে না। আর যেদিন শুভাশিস বোস খেলতে পারবে না, সেদিন এমন ধেড়াবে যে মানে যা কিছু হয়ে যেতে পারে। আর শুভাশিস বোসের আরেকটা খুব বাজে অভ্যাস, এটা দেখা যাচ্ছে, এটা মানে গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে মানে পেনাল্টি বক্সের আশেপাশে বড্ড বেশি কাটাকুটি করে, মানে বল নিয়ে ড্রিবল করা, বল নিয়ে কাটানো, এই জিনিসটা কিন্তু শুভাশিস বোসের খুব খারাপ। যেখানে বলগুলো ক্লিয়ার মানে ওর এই জিনিসের জন্য কিন্তু আমরা এর আগে গোলও খেয়েছি। আমার টুর্নামেন্টটা মনে নেই গত বছর কোন টুর্নামেন্টে যেন আমরা এই পাখামির জন্য আমরা গোলও খেয়েছি। এবং আজকেও এরকম ধরনের ঘটনা ঘটছিল যে পেনাল্টি বক্সের আশেপাশে গিয়ে শুভাশিসের ওই কাটানো ফাটানোগুলো, শুভাশিস মাঝে মাঝে খুব ভালো ভাঁজ মারে, সবই ঠিক আছে। যেদিন ফর্মের পিকে থাকবে সেদিন শুভাশিস সেরা, কিন্তু যেদিন শুভাশিস ফর্মে থাকবে না সেই দিন শুভাশিস কিন্তু মানে ওই কাটানো ফাটানোগুলো কিন্তু শুভাশিসকে দুবারা আবার চিন্তা করতে হবে। কিন্তু শুভাশিসের যে রিপ্লেসমেন্ট মোহনবাগান নিয়েছে এই কেরালার এই প্লেয়ারটা, এটা কিন্তু খুব ভালো প্লেয়ার। শুভাশিস কিন্তু এখন ফার্স্ট হাফ প্লেয়ার হয়ে গেছে। ফার্স্ট হাফে শুভাশিসকে খেলাও, শুভাশিসকে ফার্স্ট হাফ খেলিয়ে শুভাশিসকে সেকেন্ড হাফ পুরো অফ করে দাও, অফ করে দিয়ে সেকেন্ড হাফে এই প্লেয়ারটাকে, এই ডিফেন্ডারটাকে নামাও। ওর নামটা যেন কি, নামটা আমার মনে পড়ছে না, ওই প্লেয়ারটাকে, ডিফেন্ডারটাকে নামাও, যে শুভাশিসের রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু ভালো খেলছে, খুব সুন্দর ওভারল্যাপে যাচ্ছে, ওভারল্যাপে গিয়ে সেন্টারগুলো করছে, পাস বাড়াচ্ছে, লিস্টনকে হেল্প করছে, যেগুলো শুভাশিস করে। সেই প্লেয়ারটা কিন্তু মানে ইট ইজ আ ভেরি গুড সাইনিং ফর মোহনবাগান। এবং আগামী দিনে কিন্তু মোহনবাগানের হয়ে কিন্তু প্লেয়ারটা ভালো খেলবে। আমি প্লেয়ারটার নামটা মনে করতে পারলাম না আনফর্চুনেটলি, বাট হি ইজ এ গুড সাইনিং ফর মোহনবাগান। এবং শুভাশিসের ভালো রিপ্লেসমেন্ট। শুভাশিসকে ফার্স্ট হাফে খেলে, শুভাশিসকে ফার্স্ট হাফে 45 মিনিটের মাথায় সার্জিও লোবেরা তুলে নেওয়া উচিত, এবং সেকেন্ড হাফ পুরো ওই রামাডে, প্লেয়ারটার নাম হচ্ছে রামাডে, ওকে সেকেন্ড হাফটা কিন্তু পুরো রামাডেকে দিয়ে খেলানো উচিত, কারণ প্লেয়ারটা কিন্তু ভালো সাইনিং এবং মানে ভালো খেলছেও। অ্যালবার্টো আর টম, এরা দুজনের যা পারফরমেন্স এবছর কম্পেয়ার টু আদার ইয়ার্স কিন্তু খুব বাজে, মানে খুব নড়বড়ে পারফরমেন্স। মেহতাব কম্পেয়ার টু টম, কিন্তু মেহতাবের পারফরমেন্স আমার কাছে ভালো। কাজে দুটো ডিফেন্ডার নিয়ে নামার আমার কাছে কোনো লজিক নেই। মেহতাবকে দিয়েই শুরু করা হোক। অ্যালবার্টো অলরেডি ইনজুরি নিয়ে বাইরে গেছে। অ্যালবার্টোর ইনজুরিটা কতটা সিরিয়াস সেটা আমরা এখনও কেউ জানি না, সেটা হয়তো নেক্সট বুলেটিন কিংবা 1-2 দিনে জানতে পারবো। আর হচ্ছে আমাদের অ্যাটাকিং থার্ডে জেমি ম্যাকলারেনকে বলটা কে পারাবে? লিস্টন ওর মতো খেলে যাবে, ওই কোনো সময় ওই একটা সাডেন গোল করে দেবে, উইং প্লে করবে, লিস্টন ওর মতো খেলে যাবে। কিন্তু লিস্টনকে বল বাড়ানোর জন্য শুভাশিস আছে, মনবীরকে বল বাড়াবার জন্য কি আছে? ওই জায়গাটা একটা ভ্যাকেন্ট হয়ে যাচ্ছে।
মানবীর কিন্তু যে 12 মিনিট মাঠে ছিল সেই 12 মিনিটে মানবীর কিন্তু একটা না দুটো বেশি বল পায়নি। মানবীর কিন্তু সেই পরিমাণ পাস পাচ্ছে না, যে মানবীর যে উইং দিয়ে উঠবে সেই পরিমাণ পাস পাচ্ছে না। আর জেমি ম্যাকলারেনের কাছে বল পেলে ও তো ওর স্কোরিং অ্যাবিলিটি কিন্তু অনেক ভালো, কিন্তু ও তো সেই পরিমাণ বল পাচ্ছে না। বল সাপ্লাইটা কে করে? বল সাপ্লাই করার লোক তো মোহনবাগানে নেই। গ্রেগ স্টুয়ার্ট ছিল, জনি কাউকো ছিল, সেই বল সাপ্লাই করার লোকটা তো নেই। আছে কে? সাহাল, যে হচ্ছে রিজার্ভ বেঞ্চে। সার্জিও লোবেরাকে নিয়ে মানে কোচ এনে কী লাভ হলো? মালিনা যখন ছিল, মালিনা আমাদের ঘুম পাড়ানি ফুটবল খেলতো, স্লো ফুটবল খেলতো, ওই একটা গোলে জিততাম, দুটো গোলে জিততাম, কিন্তু গোলটা খেতাম না। কিন্তু আমার সার্জিও লোবেরাকে এনে কী লাভ হলো? সার্জিও বড় কোচ এনে এবার কী লাভ হলো? আলটিমেটলি প্রত্যেকটা ম্যাচে দুটো তিনটে করে গোল খাচ্ছি, দুটো গোল খাচ্ছি, একটা গোল খাচ্ছি। এবছর মানে কোনো ম্যাচে কি আমরা মানে ক্লিন শিট পেয়েছি? ক্লিন শিট তো মনে হয় পাইনি, আমার খেয়াল পড়ছে না। মোহামেডান ম্যাচেও আমরা গোল খেলাম, জামশেদপুরে গোল খেলাম, মুম্বাইতে গোল খেলাম, বেঙ্গালুরু বোধহয় 0-0 গেছে, তো চেন্নাইয়ে এক গোল খেয়েছি, উড়িষ্যা বোধহয় ক্লিন শিট গেছে, কেরালা বোধহয় ক্লিন শিট গেছে, মানে একটা কি দুটো ম্যাচে হয়তো ক্লিন শিট গেছে, বাকি ম্যাচে আমরা গোল খেয়েছি। তাহলে সার্জিও লোবেরাকে আমার নিয়ে এনে এত কিছু করে লাভ কী হলো? সে আলটিমেটলি সার্জিও লোবেরা দুটো অ্যাটাকিং ফুটবল খেলতে গিয়ে মানে পুরো টিম হেগে পেতে দিচ্ছে। যখন টিম 1-1 খেলে একটা পাস তৈরি করছে 1-2-3, মানে একটা ওয়াল খেলছে, ওয়াল খেলার পর থার্ড পাসটাই মিস হচ্ছে। তো কি প্র্যাকটিস হচ্ছে কি না হচ্ছে আমরা জানি না, তবে এই টিম নিয়ে মোহনবাগান কতদূর কি এগোবে। আমি কালকে মাঠ থেকে যে ছোট্ট ভিডিওটা বানিয়েছিলাম সেই মাঠেই আমি বলেছিলাম যে এই টিম নিয়ে বেশি এগোনো সম্ভব নয়, এখনও সময় আছে, এখনও আমাদের আছে কটা, এটা 8টা ম্যাচ হয়ে গেল, 13টা ম্যাচ, আর 5টা ম্যাচ আছে। 5টা ম্যাচের মধ্যে ইস্টবেঙ্গল ম্যাচ, গোয়া ম্যাচ, দুটো ইম্পর্ট্যান্ট ম্যাচ, টাফ ম্যাচ। বাকি 3টে ম্যাচের মধ্যে একটা আছে বোধহয় দিল্লি, একটা আছে দিল্লি আছে, আর কে আছে? দিল্লি আছে, আর দুটো টিম কে কে আছে আমার খেয়াল নেই। তো হ্যাঁ, নর্থ ইস্ট আছে একটা, দিল্লি আছে একটা, এদিকে গোয়া ইস্ট বেঙ্গল আছে, আরেকজন আরেকজন হচ্ছে ইন্টারকাশি আছে। তো এই ইন্টারকাশি, দিল্লি এবং আমাদের নর্থ ইস্ট, এই 3টে ম্যাচ জিতুক, আর বাকি ইস্ট বেঙ্গল এবং গোয়াকে নিয়ে ভালোভাবে হোমওয়ার্ক করুক মোহনবাগান, সার্জিও লোবেরা ভালোভাবে হোমওয়ার্ক করুক, করে দেখা যাক কী আউটকাম বেরোয়। ইস্টবেঙ্গলও আহামরি কিছু খেলছে এমনটা নয়, কিন্তু ইস্টবেঙ্গল যেটা করছে মোহনবাগানের মতো, মানে যে প্লেয়ারকে টেস্ট করছে সেই প্লেয়ার যদি মানে ব্যর্থ হয়, সেই প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল বেশি চান্স দিচ্ছে না। এই ডিমিট্রি পেট্রোটাস একসময় গোল্ডেন বুট জিতেছে, ঠিক আছে, কিন্তু ডিমিট্রি পেট্রোটাস তো অপরিহার্য না, তা তুমি ডিমিট্রি পেট্রোটাসকে দিনের পর দিন পুষছো কেন? যাই হোক, নেক্সট ম্যাচ নর্থ ইস্টে খেলা, আসামে খেলা, গৌহাটিতে খেলা, এবং গৌহাটিতে খেলার পর একটা লং গ্যাপ, এই লং গ্যাপটা কিন্তু সার্জিও লোবেরার কাজে লাগাতে হবে, নাকি আবার সার্জিও লোবেরা রেস্টটা দিয়ে দেবে, কামিংস চলে যাবে থাইল্যান্ডে, আবার এই থাইল্যান্ডের বিছে ঘুরে বেড়াবে, আনন্দ মজা করবে, আর বাকি প্লেয়াররাও বিদেশে চলে যাবে, বিদেশি প্লেয়াররা। তো যাই হোক, আমার মনে হয় এই যে মাঝখানে গ্যাপটা থাকবে, সেই সময় যে উইকনেসগুলো আছে সেই উইকনেসগুলোকে ফুলফিল করুক সার্জিও লোবেরা, ছুটি ফুটি না দিয়ে। আর তো 5টা ম্যাচ আছে সিজনের, সেই 5টা ম্যাচকে ওভারকাম করুক আর 5টা ম্যাচ জিতুক, সো দ্যাট কি, কারণ দেখুন মুম্বাই 1 পয়েন্টে এগিয়ে আছে, এবং মুম্বাই একটা পয়েন্ট হারাবেই। সার্জিও লোবেরার এখন পাখির টার্গেট হচ্ছে 5টা ম্যাচ জেতা, ইরেসপেক্টিভ অফ এনি অপোজিশন। যদি ইরেসপেক্টিভ অফ এনি অপোজিশন সার্জিও লোবেরা 5টা ম্যাচ জিততে পারে, ইন দ্যাট কেস মুম্বাই 1 পয়েন্টের স্কোপ আপনাকে দেবে, আপনাকে সেইভাবেই চ্যাম্পিয়ন হতে হবে। চ্যাম্পিয়ন হতে পারবো কিনা জানি না, বাট এই যে নর্থ ইস্ট ম্যাচ ভেরি ইম্পর্ট্যান্ট, নর্থ ইস্টের ম্যাচটা জিতুক, জিতে এসে তারপর সার্জিও লোবেরার ওর যে হোমওয়ার্কগুলো আছে সেই হোমওয়ার্কগুলো করে, তারপর 17 তারিখ থেকে যে 12ই মে বোধহয় নেক্সট খেলা আছে, সেই 12ই মে থেকে যে খেলা শুরু হবে, গোয়ার সঙ্গে খেলা আছে, গোয়া, তারপর ইস্টবেঙ্গল, তারপর বোধহয় দিল্লি, তারপর ইন্টারকাশি, যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলোকে ওভারকাম করে টিমটাকে একটা রেসপেক্টেবলভাবে একটা জায়গায় নিয়ে গিয়ে টিমটাকে চ্যাম্পিয়ন করুক, আমরা সমর্থকরা এইটুকু আশা করব। আর মাঝখানে এই সাহালকে একটু ভালোভাবে ইউজ করুক, এইটা আমাদের সার্জিও লোবেরার কাছে মানে অনুরোধ। সার্জিও লোবেরা তো আর বাংলা বোঝে না, কিন্তু আমাদের কর্মকর্তারা তো আমাদের ভিডিও দেখেন, আমার ভিডিও অনেক কর্মকর্তারা দেখেন, তারা একটু ম্যানেজমেন্টকে বলুক যে সার্জিও আমাদের সাহালের মতো একটা বল প্লেয়ারকে ইউজ করুক, যখন আমার সেই বিদেশি নেই, 10 নম্বর বিদেশি নেই যে 5টা বাড়িয়ে গোলটা করাবে।
সাহালকে আরও বেশি করে ব্যবহার করুন, যাতে সাহালের ফুল ইউটিলিটিটা আমরা অ্যাজ আ টিম পেতে পারি। এইটুকুই বলার, এইটুকু বড় হয়ে গেল ভিডিওটা, কারণ ম্যাচ অ্যানালিসিসটা করার ব্যাপার ছিল, টিম অ্যানালিসিস করার ব্যাপার ছিল। ভালো লাগলে সবাই শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করে দেবেন। জয় মোহনবাগান।